জনাব ফয়েজ আহমেদ, মানে এই বক্তব্যটা তো আপনারা যেহেতু নিয়মিত আসলে পুরো বিষয়টার সঙ্গে ফলো করছেন, নতুন করে এই কথাটা বলে দেয়া আলাদা করে কিছুটা হলেও কি কোনো মহলকে স্বস্তি দেবে কিনা আসলে না দেখুন, বিষয়টা কি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ যদি হয়, অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলি যদি এই মতে বা এই প্রস্তাবে সবাই মিলে সম্মত হন যে আমাদের আগামী জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ থাকবে, তাহলে সেই উচ্চকক্ষের যারা সদস্য হবেন তাদের নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে একটা প্রস্তাব কিন্তু নির্বাচন সংস্কার কমিশন এই জাতীয় ঐকমত্য কমিশনেই তুলেছিল। সেই প্রস্তাবটি হচ্ছে পিআর পদ্ধতি। এই পিআর নিয়ে কিন্তু বিস্তর আলাপ এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলি নেতৃবৃন্দের উপস্থিতিতে হয়েছে। সেখানে যেটা নিয়ে আসলে দুটো বিষয় নিয়ে যেখানে এত দূর পর্যন্ত গড়ালো, আসলে এখানে বেশ কিছু রাজনৈতিক দলের প্রস্তাব আছে যে বর্তমানে আমাদের সংসদে যে সংরক্ষিত নারী আসনের সদস্যরা যেভাবে নির্বাচিত হন, অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা নির্বাচিত হন, একই পদ্ধতিতে উচ্চকক্ষের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা হবেন নির্বাচিত সংসদ সদস্যদের আনুপাতিক হারে, অর্থাৎ যেই দলের যতজন সংসদ সদস্য থাকবে রেশিও অনুযায়ী সেই দলের ততজন সংসদ সদস্য উচ্চকক্ষেও থাকবে। এখানেই মূলত অধিকাংশ রাজনৈতিক দল যে আপত্তিটি তুলেছে, সে আপত্তিটির জায়গা হচ্ছে যদি আমরা সংসদের উচ্চকক্ষই করি, সেই উচ্চকক্ষে যদি নিম্নকক্ষের রেশিও অনুযায়ী যদি আমরা সংসদ সদস্য নির্বাচিত করি, তাহলে তো নিম্নকক্ষের রেপ্লিকা হিসেবেই উচ্চকক্ষ হচ্ছে, এর তো আলাদা কোনো কার্যকারিতা তৈরি হচ্ছে না। সুতরাং নাগরিকদের অর্থ ব্যয় করে শুধু শুধু এই কাজটি করার প্রয়োজন কি? সেই জায়গায় যেই স্ট্রং প্রস্তাবটা সেটা হচ্ছে যে যেই রাজনৈতিক দল নির্বাচনে যেই পরিমাণ ভোট পাবে সেই ভোটের রেশিও অনুযায়ী সেই রাজনৈতিক দলের প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে। এতে সুবিধাটা কি হবে? এতে সুবিধা হবে একই সঙ্গে দেখুন অনেক রাজনৈতিক দল আছে যার হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পর কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে আসতে নাও পারেন, কিন্তু আপনি যদি একটা ইনক্লুসিভ পার্লামেন্টের কথা চিন্তা করেন, সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যদি সেখানে নিশ্চিত করতে চান, এটা একটা দারুণ সুযোগ যে আপনি প্রাপ্ত ভোটের সেই রেশিও ধরে, যেটাকে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলছেন বা সংখ্যানুপাতিক পদ্ধতি বলছেন, সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটাররা যে ভোটটা দিচ্ছে সেই প্রত্যেকটা ভোট একরকম মূল্যবান হয়ে ওঠার আরো সুযোগ তৈরি হয়। ভোট অবশ্যই মূল্যবান, বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও মূল্যবান, কিন্তু তখন কোনো ভোটারেরই যাকে ভোট দিয়েছে বা যে দলকে ভোট দিয়েছে সেই দলের প্রতিনিধিত্ব একেবারেই নাই হয়ে যাবে পার্লামেন্টে, সেটা হওয়ার সুযোগ কম। সেই জায়গা থেকে এটাকে আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তারা আইডিয়াল মনে করেছেন, সেই প্রস্তাবটা দিয়েছেন। সেই প্রস্তাবে অনেকগুলি রাজনৈতিক দল একমত হয়েছে, কেউ একমত হয়নি। এটার প্রেক্ষিতেই কিন্তু এই আলোচনার দ্বিমতের কারণেই কিন্তু পরবর্তীতে নিম্নকক্ষের পিআর এর দাবি এবং সেটা আজকে রাজপথ পর্যন্ত গড়ালো। আমি একটু দিলীপ কুমার সরকারকে যুক্ত করতে চাই। জনাব দিলীপ কুমার সরকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দুটো বিষয় একসাথে আপনার কাছ থেকে জানবো, যেহেতু আমি এই অংশে আপনার সঙ্গে 5-6 মিনিটের মতো কথা বলার সুযোগ পাবো। প্রথম বিষয়টা একটু জানতে চাই যে জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের কথা আমরা শুনেছি, ঠিক সেটার আদলে এখন নির্বাচন কমিশন সার্ভিস কমিশন তৈরি হচ্ছে, যেখানে আসলে উপদেষ্টাদের বৈঠকে মূলত ডিসিশনটা এসেছে যে নির্বাচনের দায়িত্বে যারা অবহেলা করবে, অপরাধ করবে, তাদের সাজার মাত্রাটা বেড়ে যাবে। যেই শাস্তিটা 5,000 টাকা ছিল সেটা লাখ টাকা পর্যন্ত হয়েছে, 1 বছরের শাস্তি সেটা 5 বছর পর্যন্ত হচ্ছে, অর্থাৎ নানামুখী শাস্তির আওতায় আনা হয়েছে। পুরো বিষয়টাতে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এবং পিআর নিয়ে যে জটিলতা হচ্ছে, একটি দল বলছে দুটোতেই পিআর, একটি দল বলছে কোনো পিআর হবে না, একটি দল বলছে একটাতে পিআর হবে আর একটাতে পিআর হবে না। এই সমস্যাটার সমাধানটা আসলে কিভাবে হতে পারে? জি ধন্যবাদ। প্রথমে যদি আমরা এই যে নির্বাচন কর্মকর্তা আইন, যেটা বিশেষ বিধান 1991 সংশোধনের যে বিষয়টা নিয়ে যে সংশোধনী প্রস্তাব যেগুলো এসেছে, সেক্ষেত্রে আপনি বললেন যে একটা হচ্ছে যে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা, আর একটা হচ্ছে যে তারা যদি অসদাচরণ করে অথবা কোনো অপরাধ কর্মে জড়িত থাকে সেক্ষেত্রে সাজা বৃদ্ধি করা। আমার মনে হয় যে উদ্যোগটা যে কারণে নেওয়া হয়েছে, যে অতীতে নিশ্চয়ই এই ধরনের প্রবণতা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশন বা সরকারের দিক থেকে। আমি নির্বাচন কমিশনের কথাই বলবো, সে কারণে হয়তো তারা এটা চিন্তা করেছেন।
আমার মনে হয় যে প্রথমত সাজা বৃদ্ধির বিষয়টি তারা মনে করেছেন যে এটা করলে হয়তো এই প্রবণতাটা কমে যেতে পারে। তার আরেকটা দিক থেকে আমার মনে হয় যে বিষয়টা এরকম হয়ে থাকতে পারে। অতীতে তো আমরা কয়েকটা নির্বাচনের কথা জানি, 14 সালে, 18 সালে, 24 সালে। সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে সরকারের একটা প্রভাব ছিল, নির্বাচন কমিশনও তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। ফলে এক একটা নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত হতেন তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করত যে আমি স্বাধীনভাবে আমার দায়িত্বটা পালন করতে পারবো জি। নাকি কোনো অনাকাঙ্ক্ষিত চাপ আমার উপর আসবে। না, আবার চিন্তা করছিলেন যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে কিনা কোনো অনিয়মের যদি বেশি হয়ে যায়। তা সেক্ষেত্রে এরকম প্রবণতাটা হয়তো ছিল। তা সেই দিক থেকে চিন্তা করে হয়তো এই সাজাগুলো বাড়ানোর চিন্তা করা হয়েছে। আর এমনিতে যে নির্বাচনী অপরাধ বা অসদাচরণে যদি তারা জড়িত হন সেক্ষেত্রে তো সাজা বৃদ্ধির এটা সমর্থনযোগ্য অবশ্যই। আমি মনে করি যে হ্যাঁ, এটা যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তো নির্বাচন হবে এবং ইলেকশন কমিশনও তাদের সহযোগিতাতেই কাজ করবে। তা সেক্ষেত্রে তারা যদি এইটাকে দৃশ্যমান করতে পারেন, তাদের উদ্যোগগুলো, যে মানুষের কাছে, নির্বাচনী কর্মকর্তাদের কাছে যদি একটা আস্থা সৃষ্টি হয় যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, তবে হয়তো এটা তারা ঝুঁকিপূর্ণ মনে করবেন না সাজা বাড়লেও, দণ্ড বাড়ার ইয়েটা হলে। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচনের যে বিষয়, আমরা জানি যে আমরা আসলে অতীতে তো এই দেশে আমরা বাম কিছু সংগঠনকে প্রথমে দেখেছিলাম, যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে অনেকগুলো দল প্রথমে এই দাবিগুলো তুলেছিলেন। এখন ইসলামপন্থী অনেকগুলো দল এই ইস্যুতে তারা সোচ্চার আছেন। এবং আমরা দেখেছি যে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে 11টি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন তার মধ্যে 2টি সংস্কার কমিশন, একটা সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের যে প্রস্তাব, তাদের যে সুপারিশ, সেখানে তারা উচ্চকক্ষে এই পিআর পদ্ধতির নির্বাচনের কথাটা তারা বলেছিলেন। এবং এখানে আমরা ধারণা করি যে কারণে উচ্চকক্ষে তারা বলেছিলেন, যে আমরা জানি যে আমরা যেটা ধারণা করি যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আমরা একটা ধারণা করি যে হয়তো 30+ তাদের 35% এরকম তাদের জনসমর্থন আছে। কিন্তু তারপরেও দেখা যায় যে এই জনসমর্থন নিয়েই আমাদের যে বর্তমান নির্বাচন পদ্ধতি, তাতে তারা মেজরিটি আসন পেয়ে যান। এখন সেক্ষেত্রে যদি দুই কক্ষেই যদি পিআর পদ্ধতি যদি হয়, তা সেক্ষেত্রে এই দেখা যাবে যে 35% বা 40% পেয়ে যদি কোনো দল পান, তিনি হয়তো 40% পেলে 120টা আসন পাবেন। তাকে আরেকটা দলের উপর নির্ভর করতে হবে বা কোয়ালিশন সরকারের দিকে যেতে হবে। যেহেতু আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতাও আছে, স্ট্যাবিলিটিটা নাই। তা সেক্ষেত্রে এই পিআর পদ্ধতির সমস্যাটা হলো পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে কোয়ালিশন সরকার গঠন করতে হয়। সেক্ষেত্রে সরকারের স্থায়িত্ব, সেখানে সরকার পতনের আশঙ্কাগুলো বৃদ্ধি পায়। আবার উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতি থাকে, নিম্নকক্ষে একটা দল গরিষ্ঠতা পেল, এবং আমাদের অভিজ্ঞতা যদি আমরা দেখি, সেখানে যদি 40% ভোট নিয়ে একটা দল নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়, উচ্চকক্ষে কিন্তু 40টার বেশি আসন সে পাচ্ছে না। কোনো আইন যখন প্রণয়ন করতে চাইবে কোনো দল, সেক্ষেত্রে দেখা যাবে যে সরকারি দল উদ্যোগ নিয়ে নিম্নকক্ষে আইনটা পাশ করে ফেললেন, উচ্চকক্ষে গিয়ে কিন্তু ওই দল যদি 40টা আসন পায় পার্সেন্টেজে, 60 জন থাকবে বিরোধী। অন্তত ওই আইনটা নিয়ে আলাপ আলোচনা, কথাবার্তা, চুলচেরা বিশ্লেষণ হবে। একদম পরিষ্কার। আমি যদি এটা এইভাবে শেষ করতে চাই যে দুটো ক্ষেত্রে যদি পিআরের প্রক্রিয়ায় নির্বাচনটা হয়, অর্থাৎ সংখ্যানুপাতে নির্বাচনটা হয়, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যেটা অনাকাঙ্ক্ষিত সেটা তৈরি হয়ে যেতে পারে, একটা কোয়ালিশন সরকারের দিকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এবং কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে যদি নিম্নকক্ষে আসন এবং উচ্চকক্ষে পিআর থাকে, তাই তো?
জি জি, কেননা মানে এখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের যে বিষয়টা আপনি এটা ঠিকই বলেছেন যে ওরকম যদি হয়, যেহেতু আমাদের আমরা যেদিকে যাচ্ছি এখন, আমরা তো চাই যে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ পাক, মানুষ ভোটাধিকার পাক, একটা স্ট্যাবিলিটি আসুক আমাদের। একদম। এবং পিয়ার পদ্ধতি মানে এই না, এটা ভালো না, এটা অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে সেক্ষেত্রে একটা ঝুঁকির মধ্যে এটা পড়তে পারে। সে কারণে এই মুহূর্তে নিম্নকক্ষে না করিয়া যদি উচ্চ কক্ষে, এটা একটা আমাদের অভিজ্ঞতাটা হবে, একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাব। ভবিষ্যতে যদি পলিটিশিয়ানরা মনে করেন যে ওই দিকে আমরা যাব, সেটা নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে আলোচনার মধ্যে দিয়ে হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এই বিষয়গুলো অনেকটা স্পষ্ট হলো আপনার কাছে।